নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ, আশা জয়শঙ্করের। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ নয় বললেন ফখরুল, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সাকিবের ক্যারিয়ারে আরেকটি বড় ধাক্কা, বোলিং অ্যাকশন অবৈধ বলছে ইসিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদেও থাকছে এখন যৌবন জয়, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, অমর এই পংক্তিমালার কবি হেলাল হাফিজের জীবনাবসান। বাংলাদেশের পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে, এমনটাই আশা করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশ নিজ স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে। ভারতের পার্লামেন্টে এমনটাই বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি প্রশ্নের মুখে পড়ে। সংখ্যালঘু ইস্যুতে সরব হয় ভারত। এরই ধারাবাহিকতায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জন কির্বি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি। সংখ্যালঘু ইস্যুতে প্রশ্নের জবাবে কির্বি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সুরক্ষার বিষয়টি ছিল। জাতি ধর্ম নির্বিশেষে সব বাংলাদেশি নিরাপত্তা আশা করে যুক্তরাষ্ট্র। এদিকে ভারতের পার্লামেন্টেও একই ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, নয়াদিল্লি আশা করে বাংলাদেশ তার নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশি উন্নয়ন প্রকল্পে ভারতের ভালো অতীত রয়েছে উল্লেখ করে পারস্পরিক লাভের কথা বিবেচনা করে দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্কের উপর জোর দেন জয়শঙ্কর। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সন্ত্রাসবাদ নিয়ে বার্ষিক প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে দেখানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের পাশাপাশি সেদেশের নানা ঘটনাও বাংলাদেশে ঘটেছে বলে মিথ্যা প্রচার চলছে। এমন অনেক ঘটনা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশে অস্থিরতা বাড়াতেই এমন মিথ্যাচার করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে সম্প্রতি হিন্দুদের বসতবাড়িতে স্থানীয়রা হামলা, ভাঙচুর ও ধর্ষণ চালিয়েছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি শেয়ার করে নিজেদের মনগড়া স্ট্যাটাস দেয় বেশ কিছু ভারতীয় নাগরিক। তবে আসলে এই ভিডিওটি ময়মনসিংহের কিনা সে বিষয়টি যাচাই করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান লজিক্যাল ফ্যাক্টস এবং ফ্যাক্ট ওয়াচ বাংলাদেশ। দেখা যায় ভিডিওটি মূলত গত নভেম্বরের ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার, যেখানে গ্রামের এক নারী তার ৩ সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।
হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে এমন দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যাতে দেখা যায় রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে। ভারত এই ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালালেও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে এটি করা হয়। শেয়ার করা তথ্য ভুয়া। সম্প্রতি ভারতের জাতীয় পতাকা পায়ে মারানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ছবিটি বাস্তব নয় এবং এটি এআই দিয়ে তৈরি হয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। ভারত চায় বাংলাদেশ শুধরে যাক। এছাড়া বাংলাদেশে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আরটি ইন্ডিয়া। তবে তথ্যটি সত্য নয় জানিয়ে রিউমার স্ক্যানার বলছে সেটি আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালী মন্দিরের প্রতিমা বিসর্জনের দৃশ্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না ভাবতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের অর্জন নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিবসটি উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা করেছে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। বলেন, দলীয়করণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। গত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই 14ই আগস্ট 1971-এর একটি সাদৃশ্য খুঁজে পায় এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছিল। এদেশের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের সরকার। এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লোভী হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে, অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চায়। বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আমি জানি না, একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে 71-কে একটু পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন ফখরুল। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি, এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। ক্ষমতা ফিরে পেতে পলাতক হাসিনা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মংডু-সহ রাখাইনের পুরো পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ নেয়ার পর এখন রাজধানী সিত্তের দিকে এগুচ্ছে মিয়ানমারের আরাকান আর্মি। বিভিন্ন গণমাধ্যম বলছে, রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে সাধারণ রোহিঙ্গাদেরও বিতাড়িত করছে তারা। সীমান্ত এলাকায় জান্তা বাহিনী যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে এমন শঙ্কাও রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তায় বিজিবি। দলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের 270 কিলোমিটার এলাকা পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এখন শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে জান্তাদের দখলে, তবে সেটি দেশটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। এ পরিস্থিতিতে আরাকান আর্মি পুরো রাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার পথে এগুচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সীমান্ত সহ রাখাইনে জান্তা বাহিনী যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে। অন্যদিকে রাখাইন থেকে রোহিঙ্গা বিদ্রোহী সহ সাধারণ রোহিঙ্গাদের বিতাড়িত করছে আরাকান আর্মি। 8 ডিসেম্বর মংডু সহ রাখাইন সীমান্ত দখলের পর বিবৃতিতে আরাকান আর্মি জানায়, রাখাইনে জান্তা বাহিনীর সঙ্গে যুক্ত ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্যরা।
তারা এখন অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করছে। এ কারণে টেকনাফে নাফ নদীর উপর নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। গেল 6 মাসে দুপক্ষের লাগামহীন লড়াইয়ে মংডুর প্রায় 80% ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ অবস্থায় রোহিঙ্গাদের অনেকেই নিরাপত্তার জন্য বাংলাদেশে আশ্রয় নিতে পারে এমন আশঙ্কাও বাড়ছে। নাফ নদী সহ সীমান্তে কড়া সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্যারিয়ারের অন্তিম লগ্নে আরও একটি দুঃসংবাদ শুনলেন সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর চলতি বছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। তবে লম্বা ক্যারিয়ারে যে কলঙ্কের দাগ তার গায়ে লাগেনি, সেটাই লাগলো এবার। মাত্র 1 ম্যাচ খেলে 9 উইকেট পাওয়া বাংলাদেশি তারকার বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ তোলেন আম্পায়াররা। এর 3 মাস পর শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থার অবসান, নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। শুক্রবার রাজধানীর শাহবাগের আবাসস্থল হোস্টেলে মারা যান তিনি। কেবল কবিতার পাঠকের নিরিখে নয়, যারা সাহিত্যের খোঁজখবর রাখেন না তাদের হৃদয়ে দোলা দিয়েছে হেলাল হাফিজের পংক্তিমালা। আরও জানাচ্ছেন মাসুম আলিসা। এখন তুমি কোথায় আছো, কেমন আছো? মানুষের অমরত্বের জন্য খুব বেশি সৃষ্টির প্রয়োজন হয় কি? যেমন এই একটি কবিতাই অমরত্ব দিয়েছে হেলাল হাফিজকে। তবে তিনি চলে গেলেন অন্য কোনো স্থানে। ৭৬ বছর বয়সে প্রেম আর দ্রোহের কবিকে চলে যেতে হলো সন্ন্যাস জীবন ছেড়ে। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে, কে দেখাবে আমাকে? শুক্রবার গুরুতর অসুস্থ বোধ করেন হেলাল হাফিজ। বিকাল ৩টার দিকে তিনি যে হোস্টেলে থাকতেন সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই জীবনের সব লেনদেন চুকাতে হয় তাকে। আমার শৈশব বলে কিছু নেই, আমার কৈশোর বলে কিছু নেই। জীবদ্দশায় মাত্র 3টি কবিতার বই প্রকাশিত হয়েছিল তার। ১৯৮৬ সালে তার প্রথম বই যে জলে আগুন জ্বলে রাজনৈতিক ভাষা আর আবেগের মিশেলে প্রকাশের পরপরই সৃষ্টি হয় তুমুল আলোড়নের। এরও ১৭ বছর আগে নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি উত্তাল ঢেউয়ের সৃষ্টি করে তারুণ্যের রক্তে। রাজনৈতিক স্লোগানে পরিণত সেই কবিতার প্রথম 2 লাইন, আর এখনো পর্যন্ত এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বেশিবার ব্যবহৃত রাজনৈতিক স্লোগান। আমার ধারণা আমার গল্পের চেয়ে বাকি সব মানুষের গল্প আরো বেশি মর্মান্তিক এবং সেই জন্যই আরো বেশি উৎকৃষ্ট। তিনি ছিলেন প্রবলভাবে রাজনীতি সচেতন, কিন্তু চরিত্রে ছিলেন বোহেমিয়ান। বিয়ে করেননি কখনো। হেলাল হাফিজের জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর। সাংবাদিক ও সাহিত্যিক সম্পাদক হিসেবে কাজ করেছেন বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। কবির কলম থেমে গেলেও হেলাল হাফিজ বাংলা কবিতায় প্রাসঙ্গিক থাকবেন আরও অনেক বছর, সে কথা সহজেই বলা যায়। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ বেঁচে থাকবেন হাজারো ভক্তের অন্তরে। নষ্ট ফুলের পরাগ মেখে 5 দুপুরে নির্জনতা খুন করেছি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কবি হেলাল হাফিজ ছিলেন তারুণ্যের শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ। তার কালজয়ী কবিতার মতোই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। কবির পরকালীন জীবনের শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ডক্টর ইউনূস।
দশম ঢাকা বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অ্যামেচার গলফারদের নিয়ে টুর্নামেন্ট হয় 5টি ক্যাটাগরিতে। অংশগ্রহণ করেন 788 জন গলফার। ভেটেরান উইনার ক্যাপ্টেন AIM অবসরপ্রাপ্ত শাহানুল ইসলাম, সিনিয়র উইনার কর্নেল অবসরপ্রাপ্ত নুরুসামা, লেডি উইনার মৌসুমী আনাম, জুনিয়র উইনার মাস্টার খান ফাহান আহমেদ। আর্মি গলফ ক্লাবের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ, আশা জয়শঙ্করের। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ নয় বললেন ফখরুল, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সাকিবের ক্যারিয়ারে আরেকটি বড় ধাক্কা, বোলিং অ্যাকশন অবৈধ বলছে ইসিবি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, আমাদের সাথেই থাকুন।